সে একটা সুন্দর এক্সাম্পল দেখাইছে। তার খুব বিখ্যাত কিছু কাজ আছে হেলানো তল নিয়ে, তোমরা অনেকেই শুনছো নামটা। এই যে এটা একটা হেলানো তল ভূমির সাথে, এর উপর একটা বস্তু ছেড়ে দিছে স্থির অবস্থা থেকে, ঠিক? আবার বলতেছি, যখনই আমি স্থির কথাটা বলবো অবশ্যই মনে মনে কি কল্পনা করবো, পাশে একটা গাছ আছে, ওই গাছ বলতেছে তার সাপেক্ষে স্থির। এরপর সে গতিশীল হওয়া শুরু করলো, একটু 1 সেকেন্ড পর একটু সামনে আগালো, 2 সেকেন্ড পর কি অতটুকু সামনে আগাবে? কিন্তু দ্বিতীয় সেকেন্ডে এই সমান দূরত্বে যায় না, আরো বেশি দূরত্বে যায়। তৃতীয় সেকেন্ডে অনেক বেশি দূরত্বে যায়। এটা কি প্রমাণ করে? প্রত্যেক সেকেন্ডে তার বেগের পরিমাণ কি বাড়তেছে এবং সমান রেটেই বাড়তেছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই যে আমরা জানি নিচের দিকে কে টানতেছে? পৃথিবী। ফলে একটা ত্বরণ কাজ করতেছে, সেই ত্বরণের একটা উপাংশ কাজ করবে এইদিকে। সে এটা যদি আলফা হয় তাহলে এটা হবে জি সাইন আলফা। এটা তাকে ধাক্কায় ধাক্কায় কি করবে? নিচে ঠেলতেছে। ফলে কি হয়েছে? তার আদি বেগ ছিল 0, একটু পর আরো বাড়ছে আরো বাড়ছে, তার মানে কনস্ট্যান্টলি একটা ত্বরণে পড়তেছে। তার মানে বেগ এখানে কি হয়? বেগ বৃদ্ধি পায়, ত্বরণ হয়। এবার যদি উল্টা ঘটনাটা ঘটে, হেলানো তলটা এবার এই দিকে, এবার আমি নিচ থেকে ছুঁড়ে মারছি, উপরে আগে ছেড়ে দিছিলাম ফলে বেগ বাড়তেছিল, ত্বরণ হচ্ছিল। এবার নিচ থেকে উপরে ছুঁড়ে মারছি, তাহলে শুরুতে আমার অনেক বেগ দিয়ে দিছি, শুরুতে আমার অনেক দূর চলে যাবে 1 সেকেন্ড পর। এরপর কি? আর একটু কম দূরত্ব, এরপর কি আরো কম দূরত্ব, এরপর খুবই স্লোলি যাচ্ছে। তাহলে এটার অর্থ কি? এবার তার মন্দন হচ্ছে। শুরুতে তার অনেক বেগ ছিল, ধীরে ধীরে বেগ কমতে 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 এখানে প্রায় 0 হয়ে গেল। তাহলে দেখো, হেলানো তল এইদিকে থাকলে ত্বরণ হয়, হেলানো তল এইভাবে থাকলে মন্দন হয়। আচ্ছা, যদি হেলানো না থাকে তাহলে খুব স্বাভাবিক, যেহেতু জি এর কোনো ভূমিকাই নেই তার তল বরাবর। এখানে একটা ভূমিকা ছিল জি সাইন থিটা, এখানে একটা ভূমিকা ছিল উল্টা দিকে মাইনাস জি সাইন থিটা, বাট এখানে জি এর এই দিক বরাবর কোনো ভূমিকাই নেই। ফলে এখানে যদি একটা বেগ থাকে, তা না হবে ত্বরণ না হবে মন্দন। ফলে যদি তার চেঞ্জ না হয়, ত্বরণ হয়নি, বাড়েও নি কমেও নি, তাহলে সারা জীবন কি থাকবে? সেম থাকবে। সারা জীবন কথাটা কেমনে বললো? তার উপর একটা তার পরীক্ষা আছে। গ্যালিলিওর প্রশংসাটা আমরা এই কারণে করতেছি, সেই এক্সপেরিমেন্ট গুলো থেকে সরাসরি বলে দিতে পারছে যে না, গতিশীল থাকতে বলের দরকার নেই, অ্যারিস্টটলের সূত্র ভুল। এবং সে ওই পরীক্ষাটা কিভাবে করছে আরেকটু ছোট্ট ব্যাখ্যা দিচ্ছি আমরা, খেয়াল করবো। আমরা পরপর 3টে হেলানো তল রাখতেছি, ওকে? এই একটা হেলানো তল, ওই একই হেলানো তল এখানে, ওই একই হেলানো তল নিচে, এইখানে একটা বস্তু রাখা আছে, আর সামনেই আরেকটা হেলানো তল খুবই খারাপ। তাহলে কি ঘটবে? এখান থেকে বস্তু পড়ে এই জায়গায় মনে করো মসৃণ, এখান থেকে বস্তু নিচে পড়বে, পড়তে 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 আবার এখানে কি উঠে আসবে না? বিভব শক্তি পতন হবে, ওইখানে গিয়ে গতি শক্তি, গতি আবার কনভার্ট হয়ে বিভব, মানে শক্তি রূপান্তর হতে থাকবে। তাহলে দেখো, এখান থেকে নিচে পড়ে এখানে উঠবেই, টাইম লাগবে কেমন? অনেক কম। এবার আমি যদি এইটা ঠিকই রাখছি, বাট এটা আরো হেলাই দিছি, এইটাকে আমি আরো হেলাই দিলাম, তাহলে কি ঘটবে? এ নামতে থাকবে নামতে থাকবে, ঠিক আছে, কিন্তু একই উচ্চতায় উঠতে এবার কি প্রচুর টাইম নেবে না? আচ্ছা, আমি যদি এটাকে অনেক হেলাইলাম, তাহলে ওই একই উচ্চতায় উঠতে তার টাইম কেমন লাগা উচিত? প্রচুর টাইম। তাহলে আমি এটাকে যদি কমপ্লিটলি হেলাই দিই, তার মানে এই তলটাকে যদি সম্পূর্ণ ফ্ল্যাট করে দিই, তাহলে কত টাইম লাগানো উচিত? অসীম সময় থিওরিটিক্যালি। তার মানে অসীম সময় ধরে সে একই বেগ নিয়ে চলতেই থাকবে যতক্ষণ না ওই হাইটে পৌঁছায়। কিন্তু সে তো কখনো ওই হাইটে পৌঁছাবে না। তার মানে এখান থেকে ব্যাখ্যা দেওয়া যায়, যদি এরকম হেলানো না থাকে তাহলে গতিশীল বস্তুটা সারা জীবন কেমন থাকবে? একই বেগে গতিশীল। এবং দেখতেই পাচ্ছি সরলরেখা, ঠিক আছে? সো বোঝাই যাচ্ছে নিউটনের প্রথম সূত্র নিউটনের না। এতটুকু জ্ঞান থাকা উচিত, কারণ একটা বিজ্ঞানীর মর্যাদা আমাদের দেওয়া উচিত। সবসময় মাথায় রাখতে হবে, বিজ্ঞানীদের মর্যাদা কিন্তু সবাই দিত না। তার সবচেয়ে বেস্ট এক্সাম্পল তোমাদের বই আছে, রবার্ট হুক। এই বিজ্ঞানীর নাম শুনছো তোমরা? ফার্স্ট ইয়ারের হুকের সূত্র আছে, স্প্রিং এর নীতিতেই ইউজ করছো তোমরা। এই রবার্ট হুক কিন্তু লোক ভালো ছিল না, সে ভয়ঙ্কর লোক ছিল। নিউটনের সঙ্গে তার ক্ল্যাশ, এটা খুব পপুলার একটা ক্ল্যাশ। মানে আইজ্যাক নিউটন তখন রয়্যাল সোসাইটিতে ফেলোশিপ নিছে, এবং সে তখন ওইখানকার প্রতিষ্ঠাতা রবার্ট হুক। অবশ্যই আইজ্যাক নিউটন কি তার চেয়ে ছোট, 21 বছর বয়স তখন। তো আইজ্যাক নিউটন যতগুলো সূত্র এসে দেখায় রবার্ট হুককে, রবার্ট হুক বলে এই সূত্র দেখানোর কি আছে, জোরে ধাক্কা দিলে বস্তু দ্রুত যাবে, কে না জানে, আপনি সূত্র আকারে আমাদের কেন বলতেছেন? প্রত্যেকটা কাজে নিউটন যখনই এক একটা সূত্র বলতো, রবার্ট হুক ওগুলোকে ডিনাই করে দিত যে এইগুলো সূত্র আকারে বলার কিছু নেই, এটা সবাই জানে, আপনি জাস্ট লিখিতভাবে নিয়ে আসেন, আমরা আগে থেকে জানি। প্রত্যেকটা আবিষ্কার নাকি রবার্ট হুকের অলরেডি আসেই, এটা কিন্তু অস্বীকার করবো না, রবার্ট হুক ট্রিমেন্ডাস জিনিয়াস। কিন্তু সমস্যা ছিল এটাই যে প্রচন্ড ঈর্ষাগত। একটা সময় দেখা গেল নিউটন ভেঙে পড়ছেন, প্রচন্ডভাবে ভেঙে পড়ছেন, যে আমি যে সূত্রই অ্যাপ্লাই করি রবার্ট হুক নাকি সেটা আগে থেকে জানেন। ওই সময়ে নিউটনের প্রচন্ড শুভাকাঙ্ক্ষী যারা ছিল, বন্ধু বান্ধব, তারা বলছে আপনি এক কাজ করেন,
এরকম মৌখিক বা লিখিতভাবে কিছু সাবমিট করেন না, আপনি একটা বই লিখে ফেলেন, আপনার যত কালেকশন আছে ওর মধ্যে দিয়ে দেন, এবং কোন বইটা সৃষ্টি হয়েছে তোমরা জানো, সেই প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা, সেই বিগ বস। এবং এরপর আর রবার্ট হুকের কোনো কথা বলার ছিল না, যে তার 20 বছরের অ্যাচিভমেন্ট এত হিউজ যে রবার্ট হুক আর বলেও পারে নাই যে গতিসূত্রগুলা থেকে শুরু করে সব ধরনের সূত্র সে আগে থেকে জানে। এবং রবার্ট হুক ওই সময় কেমন অ্যাটিটিউড ছিল তার আরেকটা ছোট উদাহরণ দিই, তোমাদের বইপত্রেও পাবা। হুকের সূত্র তোমরা জানো, হুকের সূত্র ছিল একটা স্প্রিংকে যত টানবা তত বেশি কি হবে, প্রসারিত হবে, যত প্রসারিত করতে চাবা তত বেশি টান লাগবে, সহজ কথা, টানলে বাড়ে। এই সহজ সূত্রটা সে আবিষ্কার করছে, পীড়ন সমানুপাতিক বিকৃতি সূত্র আবিষ্কার করছে, ভালো কথা, পুরা নেচারকে জানা, পৃথিবীকে জানা। কারণ একটা সূত্র আবিষ্কার করার জন্য 50 বছর 500 বছরও লাগতে পারে। তুমি যদি এটা তরুণ প্রজন্মকে না জানিয়ে যেতে পারো তাহলে লাভ কি? 500 বছর আবার ট্রায়াল দেওয়া লাগবে, তার মানে তুমি আসলে প্রজন্মকে 500 বছর পিছিয়ে দিয়ে গেলে। সে সূর্যের চারদিকে পৃথিবী ঘোরে, পৃথিবীর চারদিকে চাঁদ ঘোরে, তাহলে চাঁদ পৃথিবীর চারদিকে ঘোরে কতক্ষণে? 30 দিনে। আর পৃথিবী নিজের অক্ষের চারদিকে ঘোরে 24 ঘন্টায়। তাহলে একটা জিনিস বোঝা যায় যে 30 দিন তো খুব বেশি সময় না, 1 মাস। এই 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 50 বছর, এই 50 বছর পরে হলেও তো মানুষ বোঝা শুরু করছে যে হ্যাঁ এই জিনিসটা বোধহয় বারবার ঘোরে। প্রথমে দেখা যায় পুরা সাদা, এরপর কি একটু কার্ভ, উল্টা দিকে কার্ভ, আবার সাদা, কার্ভ, সাদা, তারপরে এই জিনিসটা কি ক্রমাগত ঘুরতেছে, এবং একটা সময় সে ফিল করবে না এটা 30 দিন পর পরই তো ফেরত আসে। একইভাবে পৃথিবী 24 ঘন্টা পর পর, 365 দিনে একবার, একদিনে না বুঝুক, 1 বছরে না বুঝুক, 50-60 বছরে তো বুঝবে। তার মানে একটা সময় ঠিকই মানুষ আবিষ্কার করলো যে পৃথিবী চাঁদ কোনোটাই স্থির না, এবং এরা পরস্পর পর্যায়ভিত্তিক গতিতে গতিশীল, পর্যায়ক্রমে বারবার করতে থাকে কাজটা। ওকে, তাহলে দেখো এই জিনিসটা জানলো তারা, প্রাচীন আমলের কথা চিন্তা করো, জানতে লাগলো সময় মনে করো 100 বছর। ওরকম বোকাশোকা ছিল 4000-5000 বছর আগে, ইনিশিয়ালি বুঝতে যেমনটা টাইম লাগে। আচ্ছা, 100 বছরের গবেষণা করে এই জিনিসটা বের করছে, তারা সবাই মারা গেল, ওই প্রজন্ম শেষ, তার নলেজটাকে জানা যেতে পারলো না। তোমার কি ধারণা পরের প্রজন্ম এসে 30 দিনে বের করে ফেলবে এই জিনিস? অবিকল 100 বছর লাগবে, কারণ সে জানেই না তার পূর্ব প্রজন্ম এটা নিয়ে চেষ্টা করছিল, কোনো কাগজপত্র রেখে যেতে পারেনি। এই জন্য প্রত্যেকটা বিজ্ঞানী ডিউটি ছিল, যত অত্যাচারী সম্মুখীন হোক না কেন, যত কষ্ট করুক না কেন, টাইকো ব্রাহে, এদের নাম শুনছো তোমরা, কোপারনিকাস, এরা নিজেদের কাজগুলা 20 বছর ধরে গবেষণাগুলা কিছুই বের হয় নাই, কিন্তু কাজগুলো পরের প্রজন্মকে দিয়ে গেছে। কোপারনিকাস টাইকো ব্রাহেকে দিয়ে গেছে, টাইকো ব্রাহে থেকে পরের জন পাইছে। নিউটন বলছে আমি যা কিছু জানছি, আমি যদি অন্যদের থেকে একটু বেশি জেনে থাকি তাহলে আমি তাদের ঘাড়ে চড়ে দেখেছি। তার মানে অলরেডি প্ল্যাটফর্ম সাজানো, নিউটন সেটার উপরে উঠে তারপরে এগুলোকে দেখতে পাইছেন অনেক ক্ষেত্রে। তোমরা অলরেডি জানো এই যে ওনার নাম কি, ওই যে গ্যালিলিও, কোপারনিকাসের যে সূত্র আছে না, এই সূত্রটা কার সূত্র ছিল? কেপলার। কেপলারের যে সূত্র টি স্কয়ার সমানুপাতিক আর কিউব, এটা কিন্তু নিউটনের সূত্র থেকে আনা যায়। আবার নিউটনের সূত্র এই সূত্র থেকে আনা যায়। এটার প্রমাণ কি করে? মানে নিউটন এই সূত্রগুলো সম্পর্কে আইডিয়া ছিল, হ্যাঁ, সে আকাশ বাতাস থেকে কোনো কিছু নিয়ে আসে নাই। তার মানে প্রত্যেকটা বিজ্ঞানীর ডিউটি হচ্ছে তার পরের প্রজন্মকে ওইটা সম্পর্কে আইডিয়া দেওয়া। তো রবার্ট হুক একটা সুন্দর সূত্র বের করছেন, খুব ভালো কথা। সেই সূত্র যাতে কেউ না বুঝতে পারে তার জন্য সে একটা অ্যানাগ্রাম টাইপের অ্যান্সার দিছে। তার মানে সূত্রটা যদি এমন হয় 8 টেনসিও সিক ভিস ল্যাটিন ভাষায়, সেটাকে সে 8 টেনসিও সিক ভিস টি 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 আই আই ইউ এস এস সি এরকম একটা অ্যানাগ্রাম আকারে সাজায় গেছে, ধাঁধা পাজল। এবং সেই পাজল সলভ করতে আমাদের যেমন পেপারে এরকম শব্দ জট দেয় না, যে আজকে একটা ধাঁধা দিল, এটা সমাধান দেয় কতদিন পর, 1 সপ্তাহ পর কিংবা তারও আগে। উনি ওটা সমাধান দিয়েছেন 18 বছর পর। পেপারে যে ধাঁধাটা ছাপাইছে ওই ধাঁধার সমাধান দিয়েছে 18 বছর পর। সেই 18 বছরের মধ্যে কি কি করছে? 18 বছরের মধ্যে ওই সূত্রটা পুরোপুরি তার নামে আগে চালু হয়েছে। এটা হুকের সূত্র, আর কেউ এটা পেটেন্ট নিতে পারবে না। এটা এনশিওর করার পর তারপর ধাঁধা সলিউশন হয়েছে। তার মানে 18টা বছর ধরে পুরো পৃথিবীকে সে জানতে দেয়নি এরকম একটা সূত্র আছে, এবং এটা দিয়ে আরো কিছু করা যেতে পারতো, অবভিয়াসলি করতে দেয়নি। তো এটা সবাই জানবা যে বিজ্ঞানীরা অনেক ভালো, তারা অনেক মেধাবী, কিন্তু ভালো মানুষ এটা কিন্তু বলা যায় না। এবং খালি আমরা চার্চের দোষ দেই যে চার্চ তাদের ধরে ধরে পুড়ে মারতো, তাদের কি দোষ ছিল না? তো এই জিনিসগুলো একটু ভাবনা চিন্তা করার সময় আসছে, ঠিক আছে? তো আমরা এবার সেই যে বললাম নিউটনের প্রথম সূত্র, এখন তো জানোই এটা গ্যালিলিও সূত্র। আসলে সেই প্রথম সূত্রটা, ফার্স্ট ল, কেন এত গ্যাঞ্জাম হলো এটা তো কমপ্লিটলি বোঝা যায় যে একটা বস্তু স্থির থাকলে চিরকাল স্থির থাকবে, কারণ তাকে কেউ ডিস্টার্ব দিতেছে না, সুন্দর মতো আছে, সুন্দর মতোই থাকবে। কিন্তু পরের অংশটুকু বুঝতে কষ্ট, যে একটা বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল দেখছো চোখে, মানে সাই করে যাচ্ছে,
কিন্তু একটু পর অনেক দূরে গিয়ে কি হয়, থেমে যায়। অনেক কারণ আছে, হয়তো সেটা ঘাস, মাঠের মধ্যে একটা বল গড়াচ্ছে, হয়তো সেটা একটা এবড়ো থেবড়ো রাস্তা। তাহলে কিছুক্ষণ পর ঘর্ষণের কারণে কি হয়, থেমে যায়। তাহলে তুমি যে শুরুতে একটা শর্ত দিছো ওটা কি ভুলে যাচ্ছ? নিউটন কি বলে নিছিল? বাহ্যিক বল যদি কি হয়, শূন্য হয়। বাহ্যিক বল, এখানে বাহ্যিক বল আছে না? বাহ্যিক বলটা কে? ঘর্ষণ বল। এবং এই বলটা ছাড়া আর কেউ নাই রাস্তার মধ্যে। তাহলে তার গতি ক্রমাগত বাধা দিতে 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 একটা সময় কি করবে, শেষ করে দেবে। এবং এই ঘটনাটা নিউটনের সূত্র অনুসারে ঘটতেছে। নিউটনের সূত্র বলছে বাহ্যিক বল না থাকলে চলতে থাকবে, আর বাহ্যিক বল থাকলে কি হবে, আইদার ত্বরণ হবে অথবা মন্দন হবে। গতির বিপরীতে হলে মন্দন হবে, আর গতির দিকে হলে কি হবে, ত্বরণ হবে। এখানে দেখতে পাচ্ছি গতি ডান দিকে আর ঘর্ষণ বলটা গতির বিপরীত দিকে, অতএব যা হওয়ার তাই হয়েছে, ধীরে 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 হ্রাস পাইছে। তো মানুষের সমস্যা ছিল সে অ্যারিস্টটলের নীতি থেকে বের হইতে পারে নাই। যা দেখছি অতএব তাই বিশ্বাস করব। বাহ্যিক বল শূন্য হলে নিউটন বলছে চলতেই থাকা উচিত, কিন্তু এখানে তো কোনো বল নাই, বাহ্যিক বল কিছু দেখতে পাচ্ছি না, কেউ টোকা দেয় নাই, কিছু করেনি বাইরে থেকে এসে, কেউ লাফায় পড়েনি এটার উপর। বাহ্যিক বল শূন্য হওয়া সত্ত্বেও এটা কিন্তু সারা জীবন গতিশীল ছিল না, এই কথাটা মিথ্যা। মাথায় রাখতে হবে, বল কখনো দেখা যায় না, অ্যানালিসিস করে বের করবা যেটার মধ্যে কি কি ফ্যাক্টর তাকে বাধা দিচ্ছে। অবশ্যই নিউটনের সূত্র অনুসারে এই ঘটনাটা ঘটে, ঠিক আছে।